রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটাউর মতো হক সাহেবের বাজারের মতো বাজার জটাউর মতে হক সাহেবের বাজারের মতো বাজার নাকি ভারতে নেই। যারা জানে না তাদের জন্য বলা দরকার যে হক সাহেবের বাজার হলো আমরা যাকে নিউ মার্কেট বলি তারই আদি নাম। দিল্লি, মুম্বাই, যোধপুর, জয়পুর, সিমলা, কাশী সবই তো দেখলুম, আর আপনাদের সঙ্গেই দেখলুম। কিন্তু আন্ডার দি সেম রুফ এমন একটা বাজার কোথায় দেখেছেন কি? এ ব্যাপারে অবশ্যই আমি আর ফেলুদা দুজনেই লালমোহন বাবুর সঙ্গে একমত। মাঝে 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 একটা কথা হয়েছিল যে এই মার্কেট ভেঙে ফেলে সেখানে একটা মাল্টি স্টোরি সুপার মার্কেট তৈরি হবে। ফেলুদা তো শুনেই ফায়, বললো এই কাজটা হলে কলকাতার অর্ধেক কলকাতার তো চলে যাবে। সেটাকে এরা বুঝতে পারছে না। নগরবাসীদের কর্তব্য প্রয়োজনে অনশন করে ধ্বংসের পথ বন্ধ করা। আমরা তিনজন গ্লোবে ম্যাটেনিতে অ্যাপ অ্যান্ড সুপার অ্যাপ দেখে বাইরে এসে নিউ মার্কেটে যাব বলে স্থির করেছি। লালমোহনবাবুর টর্চের ব্যাটারি আর ডট পেনের রিফিল কিনা দরকার। আর ফেলুদাও বলল কলিমূর্তির দোকান থেকে ডালমুট নিয়ে নেবে। বাড়ির ডালমুট মিয়ে গেছে, অথচ চায়ের সঙ্গে ওটা চাই। তাছাড়া লালমোহনবাবুর একবার মার্কেটটা ঘুরে দেখা দরকার, কারণ কালই নাকি মার্কেটকে সেন্টার করে একটা ভালো ভুতুড়ে গল্পের প্লট ওর মাথায় এসেছে। ট্রাফিক বাঁচিয়ে রাস্তা পেরিয়ে প্রাইভেট গাড়ি ও ট্যাক্সির লাইনের ফাঁক দিয়ে এগোনোর সময় প্লটের খানিকটা আভাস দিলেন আমাকে। একজন লোক রাত্রিরে মার্কেট বন্ধ হয়ে যাবার পরে দেখে কি সে ভেতরে আটকা পড়ে গেছে। লোকটা রিটায়ার্ড জজ, অনেককে ফাঁসিতে ঝুলিয়েছে। বোঝো তপেশ, এই বিশাল হক সাহেবের বাজার, সব দোকান বন্ধ, সব বাতি নিভে গেছে, শুধু লিডসে স্ট্রিটের দিকের কোলাপসেবল গেটের ভেতর দিয়ে আসা রাস্তার ক্ষীণ আলোয় যেটুকু দেখা যায়। গলিগুলোর এ মাথা থেকে ও মাথা খাঁ খাঁ করছে, আর তারই মধ্যে কেবল একটি মাত্র দোকান খোলা, একটা কিউরিওর দোকান। তাতে টিমটিমে আলো, আর তার ভেতর থেকে বেরিয়ে এলো একটা কঙ্কাল, হাতে ছোড়া, খুনির কঙ্কাল। যে খুনিকে ফাঁসি কাঠে ঝুলিয়েছিলেন ওই জজ সাহেব, যেদিকেই পালাতে যান মোড় ঘুরেই দেখেন সামনে সেই কঙ্কাল, হাতে ছোড়া, ড্রিপিং উইথ ব্লাড। আমি আমি মুখে কিছু না বললেও মনে মনে বললাম, ভদ্রলোক ভেবেছেন ভালোই, তবে ফেলুদার হেল্প না নিয়ে গল্পের গোড়ায় গলদ থেকে যাবে। জজ সাহেবের আটকে পড়ার বিশ্বাসযোগ্য কারণ খুঁজে বার করা জটাউর সাধ্যের বাইরে। সামনেই মোহনসের কাপড়ের দোকানের ডান পাশ দিয়ে ঢুকে বায়ে ঘুরে গুলাবের ঘড়ির দোকানে পেরিয়ে ডাইনে একটু গেলেই একটা তেমাথার মোড়ে ইলেকট্রিক্যাল গুডসের দোকান। ব্যাটারি সেখানে পাওয়া যাবে, আর তার উল্টো দিকেই পাওয়া যাবে রিফিল। দে ইলেকট্রিক্যালসের মালিক ফেলুদার ভক্ত। দেখেই একগাল হেসে নমস্কার করলেন। আমাদের প্রায় সঙ্গে সঙ্গেই একজন লোক ঢুকলেন। তিনি গল্পে একটা বড় ভূমিকা নেবেন, তাই তার বর্ণনা দিয়ে রাখি। বয়স 40 বয়স, মাঝারি হাইট, ফর্সা রং, মাথার চুল পাতলা, দাড়ি গোফনে, সাদা বুশ শার্ট, কালো প্যান্ট আর হাতে একটা প্লাস্টিকের ব্যাগ। আপনি মিস্টার মিত্র না? ভদ্রলোক ফেলুদার দিকে তাকিয়ে অবাক হেসে প্রশ্নটা করলেন। আগে হ্যাঁ। ওই সামনের বাইরের দোকানের লোক আমাকে চিনিয়ে দিল, বলে উনি হচ্ছেন ফেমাস ডিটেকটিভ প্রদোষ মিত্র। হাউ স্ট্রেঞ্জ, ঠিক আপনার কথাই ভাবছি আজ দুদিন থেকে। বাংলায় সামান্য টান, হয় ওদিকের লোক এদিকে সেটেলড, না হয় এদিকের লোক ওদিকে। কেন বলুন তো? ফেলুদা প্রশ্ন করল। ভদ্রলোক কিছুটা নার্ভাস কি? গলা খাকারি দিয়ে বললেন, সেটা আপনার সঙ্গে দেখা করে বলবো। আপনি কাল বাড়িতে থাকবেন কি? বিকেল 5টার পরে থাকবো। তাহলে আপনার অ্যাড্রেসটা যদি একটু। ভদ্রলোক পকেট থেকে একটা নোটবুক আর ফাউন্টেন পেন বার করে ফেলুদার হাতে দিলেন। ফেলুদার সঠিক ঠিকানা লিখে দিল। সরি। ভদ্রলোকের সরি বলার কোনো কারণ আর কিছুই না। পেন থেকে সামান্য বেগুনি কালি লিক করে ফেলুদার আঙুল লেগেছে। আমি জানি ফেলুদা পুরনো ধরনের ফাউন্টেন পেনই পছন্দ করেন বলে তাতে হাতের লেখা আরও ভালো হয়, কিন্তু মাঝে মাঝে লিক করে বলে ইদানিং ডট পেনই ব্যবহার করছেন। আমার নাম বাটলার। পেন খাতা পকেটে পুরে বললেন ভদ্রলোক, আমার গ্র্যান্ডফাদার কলকাতায় সেটেল করেছিলেন 75 ইয়ার্স আগে। আই সি। এর মধ্যে মক্কেল জুটি ফেললেন নাকি? ভদ্রলোক চলে যাবার পর মুহূর্তে সামনের দোকান থেকে রিফিল কিনে এনে প্রশ্ন করলেন জটায়ু। ফেলুদা একটা নিঃশব্দ হাসি ছাড়া কোনো মন্তব্য করলেন না। তিনজনে রওনা দিলাম ডালমুঠের উদ্দেশ্যে। লালমোহনবাবু পকেট থেকে ওর ছোট্ট লাল ডায়েরিটা বার করে নোট নিতে শুরু করলেন।
তার ফলে মাঝে মাঝে একটু পিছিয়ে পড়ছেন, আবার তৎক্ষণাৎ পা চালিয়ে আমাদের পাশ দিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে একবার লোডশেডিংয়ের মধ্যে এসে দেখেছি সারা মার্কেটের ওপরে যেন মৃত্যুর ছায়া নেমে এসেছে। আজ আলো থাকায় ভুল পাল্টে গেছে। পদে পদে কানে আসছে এপাশ ওপাশ থেকে ছুড়ে মারা, কি চাইলেন দাদা? আর আমরা তারই মধ্যে এঁকে বেঁকে এগিয়ে চলেছি ভিড় বাঁচি। ফেলুদার লক্ষ্য একটাই, কিন্তু দৃষ্টি ডাইনে বাইনে সামনে 3 দিকে। যদিও তার জন্য ঘাড় ফেরাতে হয় না, চোখ ফেরালেই হলো। আর তাতেই মনের মধ্যে অবিরাম ছাপা হয়ে যাচ্ছে ছবি আর কথা, যেগুলো পরে কখনো কোন কাজে লাগবে কে জানে। আমি জানি লালমোহনবাবু অত কষ্ট করে খাতায় যা লিখছেন ফেলুদার মাথায় আগেই তা লেখা হয়ে যাচ্ছে। সামনের পুজো, তাই বেশি ভিড়, ভাড়া বেশি, কেনার তাগিদ বেশি, লোকের পকেটে পয়সাও নিশ্চয় বেশি। লালমোহনবাবু বেশ সাহেবী কায়দায় কসমোপলিটেন কসমোপলিট্যান কথাটা বলার প্রায় সঙ্গে সঙ্গে আমরা কলিমুদি দোকানের সামনে এসে পড়লাম। এই দোকানটাও চেনা, সালাম বাবু বলে কলিমুদি তার কাজে লেগে গেল। দিব্যি লাগে দু হাতে ঠোঙা ধরে ঝাঁকিয়ে মেশানোর ব্যাপারটা, আর সেই সঙ্গে টাটকা নোনতা জিভে জড়ানা গন্ধ। আমি গরম ঠোঙাটা হাতে নিয়েছি, এমন সময় দেখি ওয়ালেট থেকে টাকা বার করতে গিয়ে কি যেন একটা দেখে ফেলুদা একেবারে স্ট্যাচু। কারণটা স্পষ্ট, আমাদের পাশ দিয়ে আমাদের সম্পূর্ণ অগ্রাহ্য করে যে লোকটা এই মুহূর্তে মার্কেটের আরও ভিতরে চলে গেল, সে হলো মিস্টার বাট্রার ডুপ্লিকেট, টুইন্স। চাপা বলে মন্তব্য করলো জটায়ু। সত্যি যমজ ছাড়া এরকম হুবহু মিল কল্পনা করা যায় না। তফাৎ শুধু শার্টের রঙে, এটা গাঢ় নীল। হয়তো কাছ থেকে সময় নিয়ে দেখলে আরও তফাৎ ধরা পড়তো, কিন্তু সেও নিশ্চয়ই খুবই সূক্ষ্ম। অবশ্যই আরেকটা তফাৎ এই যে ইনি ফেলুদাকে আদবেই চেনেন না। এতে অবাক হবার কিছু নেই। ফেরা পথে রওনা দিয়ে বলল ফেলুদা, মিস্টার বাট্রার একটা যমজ ভাই থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। সে আপনার নীলগিরি, বিন্ধ্য, আরাবল্লী, ওয়েস্টার্ন ঘাটস যাই বলুন না কেন, পাহাড়ের মাথায় যদি বরফ না থাকে তাকে আমরা পাহাড়ি বলবো না। এবার পুজোয় পাহাড়ে যাবার কথাটা কদিন থেকেই হচ্ছিল। নতুন উপন্যাস বেরিয়ে গেছে, লেখার তাগিদ নেই, তাই লালমোহনবাবু তার সেকেন্ড হ্যান্ড সবুজ অ্যাম্বাসেডরে রোজই বিকেলে আসছেন আড্ডা দিন। কাশ্মীরটা আমাদের কারোরই দেখা হয়নি, কিন্তু ওখানকার অক্টোবরের শীত সহ্য হবে না, সেটা বোধহয় নিজেই বুঝতে পেরে লালমোহনবাবু 2-1 কাশ কাশ করে থেমে গেছে। একটা অ্যাটলাস পড়ে আছে সামনের টেবিলে, চাঁদাল মুঠের পাশে। সেটা খুলে বোধহয় ভারতবর্ষের ম্যাপটা একবার দেখার ইচ্ছে ছিল ভদ্রলোকের। এমন সময় কলিং বেল। শ্রীনাথ আমাদের বাড়িতে 14 বছর কাজ করেছে, তাই মিস্টার বাট্রা এসে বসার সঙ্গে সঙ্গে আরেক পেয়ালা চা এসে গেল। আপনার কি কোনো যমজ ভাই আছে? বাট্রা কপালে ঘাম মুছে রুমালটা রাখার প্রায় সঙ্গে সঙ্গে প্রশ্নটা করলেন লালমোহনবাবু। মিস্টার বাট্রার ভুর যে কতটা উপরে উঠতে পারে আর তলার থর যে কতটা নিচে নামতে পারে, সেটাই এক প্রশ্নেই বোঝা গেল। আপনারা আপনারা কি করে? আপনার সঙ্গে দেখা হবার মিনিট 5-এর মধ্যেই নিউ মার্কেটে তাকে দেখেছি আমরা, বলল ফেলুদা। মিস্টার মিত্রা। চেয়ারে প্রায় 1 হাত এগিয়ে 1 হাত জবরদস্ত চাপড় করে মেরে বললেন মিস্টার বাট্রা, আই অ্যাম দি অনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। আমার ভাই বোন কিচ্ছু নেই। তাহলে সেজন্যই তো আপনার কাছে এলাম মিস্টার বাট্রা। 1 উইক হলো এই ব্যাপারটা আরম্ভ হয়েছে, ফ্রম কাঠমান্ডু। আমি কাঠমান্ডুর একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করি, সান ট্রাভেলস। আই অ্যাম দ্য পিআরও। আমাকে কাজের জন্য ক্যালকাটা, বোম্বাই, দিল্লি যেতে হয় মাঝে মাঝে। আমার অফিসের কাছে একটা ভালো রেস্টুরেন্ট আছে, ইন্দিরা, সেখানে লাঞ্চ করি আমি এভরিডে। লাস্ট মান্থে গেছি, ওয়েটার বলেছে আপনি তো 8 ঘন্টা আগে লাঞ্চ করে গেলেন। আবার কি ব্যাপার বুঝুন মিস্টার মিত্রা। আরও 2-1 চেনা লোক ছিল, তারাও বললো আমাকে দেখেছে। দেন আই হ্যাড টু টেল দেম কি আমি আসিনি। তখন ওয়েটার কি বললো ও সাসপেন্ড হয়েছিল, কারণ যে লোক খেতে এসেছিল হি হ্যাড এ ফুল লাঞ্চ উইথ রাইস অ্যান্ড কারি অ্যান্ড এভরিথিং, আর আমি খাই স্রেফ স্যান্ডউইচ অ্যান্ড এ কাপ অফ কফি। মিস্টার বাট্রা নমনে থামলেন। আমরা 3 জনে যাকে বলি উৎকর্ণ হয়ে শুনছি। লালমোহনবাবু বেশি মনোযোগ দিলে মুখ হা হয়ে যায়, এখনও সে অবস্থা। মিস্টার বাট্রা চায়ে 1 চুমুক দিয়ে আবার শুরু করলেন, আমি কলকাতা এসেছি পরশু সানডে। কাল সকালে হোটেল থেকে বেরোচ্ছি। আমি আছি গ্র্যান্ডে, ফ্র্যাঙ্ক ক্রসে যাব টু বাই সাম অ্যাসপিরিন। আপনি জানেন বোধ হয় হোটেলের ভেতরে একটা কিউরিয়র দোকান আছে। সেটি পাশ দিয়ে যাবার সময় হঠাৎ শুনি ভেতর থেকে আমায় ডাকছে, মিস্টার বাট্রা প্লিজ কাম ফর এ মোমেন্ট। কী ব্যাপার? গেলাম ভেতরে।
সেলসম্যান একটা 100 টাকার নোট বার করে আমাকে দেখাচ্ছে, বলে, মিস্টার বাটরা, আপনার এই নোটটা জাল নোট, নো ওয়াটারমার্ক, প্লিজ চেঞ্জ ইট। আমার তো মাথায় বাজ পড়লো মিস্টার মিত্রা, আমি তো দোকানে ঢুকিনি। অ্যান্ড দে ইনসিস্টেড কি আমি গেছি আধ ঘন্টা আগে, আর আমি ওই 100 টাকা নোট দিয়েছি ওদের। অ্যান্ড আই বট এ কুকরি। কুকরি মানে নেপালি ছুরি। জিজ্ঞেস করলো লালমোহনবাবু, বুঝুন কি ব্যাপার? আমি থাকি কাঠমান্ডুতে, কলকাতায় এসে গ্র্যান্ড হোটেলের দোকান থেকে আমি নেপালি জিনিস কিনবো কেন? নেপালে তো ও জিনিস আমি হাফ প্রাইসে পাবো। আপনাকে নোটটা বদলে দিতে হলো? অনেকবার বললাম যে আই এম নট দ্য সেম পার্সন। শেষকালে এমনভাবে আমার দিকে চাইতে থাকলো আমি আইদার পাগল আর 420। এই অবস্থায় কী করা যায় বলুন? ফেলুদা ভাবছে। হাতটা সাবধানে বাড়িয়ে 4 মিনারের ডগা থেকে প্রায় 1 ইঞ্চি লম্বা ছাইটা অ্যাশট্রেতে ফেলে দিয়ে বলল, আপনি বেশ অসহায় বোধ করছেন, সেটা বুঝতে পারছি। আমার রেগুলার প্যানিক হচ্ছে মিস্টার মিত্রা। সে যে কখন কী করবে তার ঠিক কী? খুবই অদ্ভুত ব্যাপার, বলল ফেলুদা। আপনার কথা আমার পক্ষে বিশ্বাস করাই কঠিন হতো যদি আমি নিজ চোখে সে লোককে দেখতাম। কিন্তু তাও বলতে বাধ্য হচ্ছি, আমি এই ব্যাপারে আপনাকে কিভাবে হেল্প করতে পারি সেটা ঠিক বুঝতে পারছি না। ভদ্রলোকও চিন্তিত হবে মাথা নেড়ে বলল, সেটা ঠিক। এখন আমি তো কাল কাঠমান্ডু ফিরে যাচ্ছি, ভরসা কি যে সে লোক আমার পিছে পিছে যাবে না, আর সেখানেও আমাকে হ্যারাস করবে না। এ তো বুঝতে পারছি যে সে লোককে আমি না দেখলেও সে আমাকে দেখেছে, আর ডেলিভারিটি আমার পেছনে লেগেছে। দিস ইজ আ নিউ টাইপ অফ ক্রাইম মিস্টার মিত্রা। এবারে 100 রুপিজের ওপর দিয়ে বেরিয়ে গেছে, এরপরে কি হবে কে জানি। বাইরের লোকের সঙ্গে কথা বলার সময় ফেলুদা এমনি পায়ের উপরে পা তুলে বসে। যখন বোঝে আর কথা বলার নেই, বেশি বললে সময় নষ্ট হবে, তখন পাটা এমনভাবে নামিয়ে নেয় যে তাতে বেশ বোঝা যায় এবার আপনি আসুন। আজ তাই করলো, আর তাতেও ফল হলো। মিস্টার বাটরা উঠে পড়লেন। বুঝলাম কতটা ভদ্রতার খাতিরেই ফেলুদা বলল, আশা করি কাঠমান্ডুতে গিয়ে কোনো অসুবিধায় পড়তে হবে না। লেট আস হোপ সো, বললেন ভদ্রলোক। এনিওয়ে, আপনার সঙ্গে আলাপ হয়ে গেল। আপনার খুব প্রশংসা শুনেছি মিস্টার সর্বেশ্বর সহায়ের কাছে। সর্বেশ্বর সহায় ফেলুদার এক মক্কেল, কোডারমায় থাকেন। হাজারিবাগে তার একটা বাংলো প্রায় খালি পড়ে থাকে। আমরা একবার সেখানে গিয়েছিলাম দিন 10। কাঠমান্ডুতে কোনো গোলমাল দেখলে আপনি পুলিশ খবর দিয়ে দেবেন, বলল ফেলুদা। এসব লোকের দরকার স্রেফ ধোলাই। মিস্টার বাটরা চলে যাবার পর লালমোহনবাবু প্রথম মুখ খুললেন। আশ্চর্য, ফরেন কান্ট্রি বলেই বোধ হয় এই হিল স্টেশনের কথাটা একবারও মাথায় আসেনি। পরদিন সকালে যে ঘটনাটা ঘটলো বলা যেতে পারে সেটা থেকে আমাদের অ্যাডভেঞ্চার শুরু। অবশ্যই সেটার বিষয়ে বলার আগে গতকাল রাতের টেলিফোনের কথা বলা দরকার। কলকাতার অক্টোবর মাসেও মাঝে মাঝে আকাশ কালো টালো করে বৃষ্টি এসে যায়। কালও তাই হলো। লালমোহনবাবু সাধারণত বিকেলে এলে 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকে। কাল 7টা নাগাদ মেঘের গর্জন শুনে হন্তদন্ত হয়ে উঠে বললেন, বরঞ্চ কাল সকালে আসা যাবে তপেশ। নিউ মার্কেট প্লটটা আরও খানিকটা এগিয়েছে, তোমার একটা অপিনিয়ন দরকার। বৃষ্টি এলো 8টায়, আর ফোনটা 9:45টায়। ফেলুদার ঘরে এক্সটেনশনের কথা বলল, আর আমি বসবার ঘরে মেইন টেলিফোনে শুনলাম। মিস্টার প্রদোষ মিত্র কথা বলছি। ডিটেকটিভ প্রদোষ মিত্র? আজ্ঞে হ্যাঁ, প্রাইভেট ইনভেস্টিগেটর। নমস্কার, আমার নাম অনিকেন্দ্র সোম, আমি বলছি সেন্ট্রাল হোটেল থেকে। বলুন, আপনার সঙ্গে একটু দরকার ছিল, একটু দেখা করা যাবে কি? ব্যাপারটা জরুরি, খুবই। আজ তো বাদলা, তবে কাল সকালে যদি একটু সময় দিতে পারেন। আমি ডায়েরি থেকে এসেছি, এবং আসার প্রধান কারণ হলো আপনার সঙ্গে দেখা করা। মনে হয় আপনি ব্যাপারটা শুনলে ইন্টারেস্টেড হবেন। টেলিফোনে এর বেশি বলা যাবে না বোধ হয়। আগে না, ভেরি সরি। অ্যাপয়েন্টমেন্ট হলো সকাল 9টায়। কণ্ঠস্বরে বেশ ব্যক্তিত্বের পরিচয় পাওয়া যায়, বলল ফেলুদা। আমার অবশ্যই তাই মনে হলো। মনে মনে বললাম, সকালে বাটরা, বিকেলে সেম মক্কেলের কিউ লেগে আছে। বিকেলে সোম, সকালে বাটরা, বিকেলে সোম, মক্কেলের কিউ লেগে আছে। আজকাল ফেলুদার সঙ্গে আমিও যোগব্যায়াম করি। সকাল 8টার মধ্যে স্নান টান ছেড়ে দুজনেই সারাদিনের জন্য তৈরি। 8:30 লালমোহনবাবু ফোন করে বললেন, সেদিন নিউ মার্কেট একটা দোকানের উইন্ডোতে নাকি একটা গ্রিন লাইট জার্কিন দেখেছেন। সেইটার দরটা জেনেই আমাদের বাড়িতে চলে আসবেন। বুঝলাম ভদ্রলোক হিল স্টেশনে যাবার তোড়জোড় আরম্ভ করেছে। 9:45টাতেও যখন অনিকেন্দ্র সোম এলেন না, তখন ফেলুদার হাত থেকে খবরের কাগজটা পাশে ফেলে মাথা নাড়া ভাবটা থেকে বুঝলাম বাঙালিদের পাংচুয়ালিটির অভাব নিয়ে একটা তেতো মন্তব্য করার জন্য তৈরি হচ্ছে। 10 মিনিটের মধ্যেই ফোনটা বেজে উঠল। মার্ডার ভিক্টিমের উদ্বেগে আপনার ফোন নাম্বার দেখছি কেন মশাই?
প্রশ্নটার মধ্যে একটা ভড়কে যাবার ভাব থাকলেও আসলে সেটা হালকা মেজাজেই করা হয়েছে, তা বুঝতে অসুবিধা হয় না। প্রশ্নকর্তা হচ্ছে জোড়াসাঁকো থানার ইন্সপেক্টর মহিম দত্তগুপ্ত। ফেলুদার কপালে ভাঁজ। কে খুন হলো? চলে আসুন সেন্ট্রাল অ্যাভিনিউ সেন্ট্রাল হোটেলে 23 নম্বর ঘর। অনিকেন্দ্র সোমকে আপনার চেনা নাকি? পরিচয় হওয়ার কথা ছিল আজ সকালে, কিভাবে খুন হল? ছুরিকাঘাত। কখন? আর্লি মর্নিং। এলে সব জানতে পারবেন। আমি এসেছি এই মিনিট 20। আমি চেষ্টা করছি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যেতে। লালমোহন বাবু এলেন 10 মিনিট পরেই, তবে ঘরে ঢোকার আর সুযোগ পেলেন না। মার্ডার বলে লালমোহন বাবু ঠেলে নিয়ে তার গাড়িতে তুলে নিয়ে নিজে উঠে পাশে বসে ফেলুদা ড্রাইভার হরিপদ বাবুকে বললেন, সেন্ট্রাল হোটেলে চল চলতি। আপিসের ট্রাফিক, তার মধ্যে যথাসম্ভব স্পিডে চলছে আমাদের গাড়ি। আমি সামনে বসে একবার ঘাড় ঘুরিয়ে পেছনে দেখেই বুঝেছি লালমোহনবাবু অবস্থা বিনামে কি বজ্রাঘাতের মতো। এটাও তিনি জানেন যে অবস্থায় ফেলুদাকে কোনো প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাবে না। হোটেলে পৌঁছে যেটা জানা গেল, মোটামুটি এই রবিবার সন্ধ্যাবেলা অনিকেন্দ্র সোম এসে হোটেলে ওঠেন। খাতা থেকে জানা যাচ্ছে তিনি থাকেন কানপুরে। কাল তার চলে যাওয়ার কথা ছিল। আজ ভোর 5টায় নাকি একজন লোক এসে তার খোঁজ খবর নেয়। তাকে বলা হয় সোম থাকেন 23 নম্বর ঘরে। দোতলা ঘর, তাই আগন্তুক লিফটে না উঠে সিঁড়িতে ওঠেন, আর মিনিট 15 বাদেই নাকি চলে যান। চেহারা বর্ণনা হলো মাঝারি হাইট, পরিষ্কার রং, দাড়ি গোঁফ নেই, পরনে ছাই রঙের প্যান্ট আর নীল বুশ শার্ট। দারুণ বলে যে ভদ্রলোক নাকি একটা ট্যাক্সি দাঁড় করিয়ে রেখেছিলেন। মিস্টার সোম 8টায় ব্রেকফাস্ট করতে চেয়েছিলেন। রুম বয় ঠিক সামনে গিয়ে দরজায় বেল টিপে কোনো সাড়া পায়নি, আর তারপর ডুপ্লিকেট চাবি দিয়ে ঘর খুলে দেখে দরজার সামনেই পড়ে আছে মিস্টার সোমের মৃতদেহ। অস্ত্রটা হচ্ছে নেপালি কুকরি, সেটা মেরেছে বুকের মুখ্যম জায়গায়, এবং সেটাকে আর বার করা হয়নি। 23 নম্বর ঘরে পুলিশ খানতাল্লাশি করছে, তবে জিনিস বলতে বিশেষ কিছু নেই। একটি মাত্র ছোট ভিআইপি ব্যাগ, তাতে তিনিকের ব্যবহারের জন্য জামা কাপড়। টাকা পয়সা কিছুই পাওয়া যায়নি, অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে সেগুলো আত্মাই সরিয়েছে। ফেলুদা লাশ দেখে সে বলল, ভদ্রলোক রীতিমতো সুপুরুষ ছিলেন। বয়স 30-এর বেশি নয়। রূপবয়ের সঙ্গে কথা বলে জানা গেল মিস্টার সোম সিগারেট খেতেন না, ড্রিঙ্ক করতেন না। রিসেপশনে বসে মিস্টার লতিফ তিনি বললেন, মিস্টার সোম নাকি গতকাল বেশিরভাগ সময়টাই হোটেলে বাইরে ছিলেন। ফিরেন বৃষ্টি নামার ঘণ্টাখানেক আগে। আজ ভোরে ছাড়া ওর কাছে কোনো ভিজিটার আসেনি, কেউ টেলিফোনে ওর খোঁজ করেনি। তবে হ্যাঁ, এই হোটেলের ঘরে টেলিফোন নেই, তাই মিস্টার সোম নাকি কাল রাত্রে রিসিপশন থেকে ডিরেক্টলি নাম্বার দেখে একটা নাম্বার বের করে কাকে টেলিফোন করেন, এবং করার পরে নিজের নোটবুকে নাম্বারটা লিখে নেন। যে নোটবুকে ফেলুদার নম্বরটা ছিল সেটা পাওয়া যায় খাট এবং বেডসাইড টেবিলের মাঝখানে মেঝেতে। নতুন কেনা নোটবুক, তার প্রথম 3টে পাতাতেই শুধু লেখা এলোমেলো টুকরো টুকরো কথা, বাংলা ইংরেজি মেশানো। কি মনে হচ্ছে বলো তো? একটা পাতা খুলে আমার দিকে এগিয়ে দিয়ে ফেলুদা বললেন। আমি বললাম, লেখা মাঝে মাঝে কেঁপে গেছে, বিশেষ করে ঘাঁটি কথাটা তো প্রায় পড়াই যায় না। প্রচণ্ড নার্ভাস টেনশনে লিখছেন বলে মনে হয়, মন্তব্য করলো জটায়ু। অথবা প্রচণ্ড বেগে ধাবমান কোনো জানে, বলল ফেলুদা। ধরুন ঘন্টায় 600 মাইল। বোঝাই যাচ্ছে ফেলুদা প্লেনের কথা বলছে। জেট প্লেনের স্পিড গড়ে ঘন্টায় 600 মাইল হতে পারে। আমার বিশ্বাস ঘাটে কথাটা লেখার সময় প্লেন একটা এয়ার পকেটে পড়েছিল, বলল ফেলুদা। মোক্ষম ধরেছে, বলল জটায়ু। সেবার বোম্বে যাবার সময় মনে আছে সবে মাত্র কফিতে চুমুক দিয়েছি, আর অমনি পকেট, সে মশায় কফি অন্ননালীতে না গিয়ে শ্বাসনালীতে ঢুকে বিষম টিসম লেগে একেবারে কেলেঙ্কারি। ফেলুদা লেখাগুলো নিজের খাতায় টুকে নিয়ে নোটবুকটা মহিম বাবুকে ফেরত দিয়ে দিল। আমরা কানপুরে জানিয়ে দিচ্ছি, বললেন মহিম দাশগুপ্ত। লাশ শনাক্ত করার একটা ব্যাপার আছে তো। ফেলুদা বলল, আমার বিশ্বাস রাত্রিরে দিল্লি থেকে একটা ফ্লাইট আছে যেটা কানপুর হয়ে আসে। গত রবিবার ফ্লাইটে অনিকেন্দ্র সোম নামে কোনো প্যাসেঞ্জার ছিল কিনা সেটাও খোঁজ করে দেখতে পারেন। তবে আমার ধারণা লোকটা কোনো পাহাড়ি জায়গা থেকে আসছে। কেন বলুন তো? একজোড়া মাউন্টেনিয়ারিং বুটস দেখলাম, তার একটার তলায় এক টুকরো ফার্ন লেগে রয়েছে, যেটা পাহাড়ে থাকা স্বাভাবিক। মহিমবাবু বললেন, নতুন কোনো তথ্য পেলেই জানিয়ে দেবেন, বিশেষ করে কুকুরের হাতলে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেল কিনা। আর গ্র্যান্ড হোটেলে ঢুকেই প্যাসেজের বাদিকে একটা কিউরিওর দোকান আছে, বলল ফেলুদা। খোঁজ করে দেখতে পারেন কুকুরিটা ওখান থেকে কেনা হয়েছে কিনা। ফেরার পথে নোটবুকের 3টে পাতায় যে লেখাগুলো ছিল সেগুলোকে দেখালো ফেলুদা।
প্রথম পাতায় 2 লাইন লেখা, অনলি LSD কি আস্কস সিপি অ্যাবাউট মেথডস অ্যান্ড পাস্ট কেসেস। দ্বিতীয় পাতায় 3 লাইন, ঘাটি এখানে না ওখানে, এবি সম্বন্ধে আগে জানা দরকার, রিং আপ PCM DDC। তৃতীয় পাতায় শুধু আমাদের বাড়ির ফোন নাম্বার, ফরেন কারেন্সি ঘটিত কোনো ব্যাপার নয় নাকি মশাই? প্রশ্ন করল জটায়। মেট্রো ছাড়িয়ে চৌমাথার লালবাতিতে এসে থেমেছে আমাদের গাড়ি। কেন বলুন তো? না ওই LSD দেখলাম কি না, পাউন্ড শিলিং স্পেস পেন্স তো। আপনি বৈষয়িক চিন্তাটা একটু কম করুন তো মশাই, মেকি ধমকের সুরে বললেন ফেলুদা। LSD হলো একরকম ড্রাগ, লাইসার্জিক অ্যাসিড ডাইএথিলামাইড হিপিদের দৌলতে এর খ্যাতি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজকাল বৈজ্ঞানিকরা বলেন মানুষের মগজে সেরাটোনিন বলে একরকম রাসায়নিক পদার্থ আছে যেটা মানুষকে সুস্থ মস্তিষ্কে ভাবতে, বুঝতে, চিন্তা করতে সাহায্য করে। LSD নাকি সেরাটোনিনের মাত্রা সাময়িকভাবে কমিয়ে দিয়ে মস্তিষ্কের বিকার ঘটিয়ে দেয়। কিছুক্ষণের জন্য মানুষ তাই একটা অবাস্তব জগতে বিচরণ করে। ধরুন এই চৌরাঙ্গিকে মনে হতে পারে নন্দকানন। বলেন কি এই জিনিস কিনতে পাওয়া যায় নাকি? তা যায় বই কি, তাই বলে কি আর দেশ মেডিকেল স্টোরসে গিয়ে চাইলে পাবেন? এসব পাওয়া যায় গোপন আস্তানে। গ্লোব সিনেমার পেছনের দিকে হিপিদের একটা হোটেল আছে, সেখানে গিয়ে তাদের সঙ্গে মিশলে পরে 1-8টা সুগার কিউব পেলেও পেতে পারেন। সুগার কিউব 4 চৌকো চিনির ডেলা দেখেননি? তার মধ্যে পোড়া থাকে 1 কণা LSD। এই 1 কণার তেজ আপনার ভাষায় 5000 হর্স পাওয়ার। অবশ্যই LSD সেবন করে সাময়িক স্বর্গবাস নরকবাস 2 হতে পারে, সেটাকে খাচ্ছে তার উপর নির্ভর করে। সিঁড়িতে নামছে মনে করে 7 তলার ছাদের কার্নিশে দাঁড়িয়ে শূন্যে পা বাড়িয়ে দিয়েছে LSD প্রভাবে, এও শোনা যায়। তার মানে পপাচ্চ অ্যান্ড মামার্চ। কি ভয়ঙ্কর! খুনটা হয়েছিল মঙ্গলবার সকালে। বৃহস্পতিবার দুপুরে ফেলুদার ফোন এলো মহিম দত্তগুপ্তের কাছ থেকে। খবর আছে অনিকেন্দ্র সোম কানপুরে IIT-তে অধ্যাপনা করতেন। সেখানে তার কোনো আত্মীয় থাকে না, তবে তারা খবর পাঠান যে কলকাতায় অনিকেন্দ্র সেনের এক ভাই থাকেন, সে নাকি স্টেট ব্যাংকে চাকরি করে। পুলিশ তা হদিশ বার করে ভদ্রলোক নাকি খবরের কাগজে তার দাদার মৃত্যুর সংবাদটা মিস করে গেছিলেন। যাই হোক, তিনি লাশ শনাক্ত করে যান এবং বলেন যে অনিকেন্দ্রবাবু নাকি তার আত্মীয় স্বজনদের সঙ্গে বিশেষ যোগাযোগ রাখতেন না, কলকাতায় প্রায় আসতেন না বললেই চলে। তবে দাদা একটু খামখেয়ালি হলেও নির্ভীক স্বাধীন চেতা পুরুষ ছিলেন, সেটা ভাই স্বীকার করেন। 2 নম্বর কুকরিতে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি, অর্থাৎ খুনি অত্যন্ত সাবধানী লোক। যেভাবে সে অ্যাঙ্গেল ছোড়া বুকে ঢুকেছে তাতে মনে হয় খুনি ন্যাটা বা লেফট হ্যান্ডেড। গ্র্যান্ড হোটেলের কিউরিয়র দোকানের মালিক ছোড়াটা দেখে চিনেছেন এবং বলেছেন সেটা তারা বিক্রি করেন সোমবার বিকালে মিস্টার বাটরা নামক এক ব্যক্তিকে। ইনি গ্র্যান্ড হোটেলে ছিলেন এবং যেদিন খুন হয় সেদিন ইন্ডিয়ান এয়ারলাইন্সের সকাল 9টার ফ্লাইটে চলে যান কাঠমান্ডু। 3 নম্বর, কানপুর হয়ে আসা দিল্লি রবিবারের ফ্লাইটে অনিকেন্দ্র সোম বলে কোনো যাত্রী ছিল না। তবে রবিবারের অন্য সব ফ্লাইটে প্যাসেঞ্জার লিস্ট থেকে পুলিশ জেনেছে যে সেদিন কাঠমান্ডু ক্যালকাটা বিকালের ফ্লাইটে অনিকেন্দ্র সোম নামে একজন প্যাসেঞ্জার ছিলেন। 1 ঘন্টা লেট ছিল ফ্লাইটটা, সেটা সে দমদমে পৌঁছে 5:30টায়। মহিমবাবু শেষ কথা বলে নেই যে খুনি যখন বিদেশে ভাগলোয়া তখন এখান থেকে কিছু করার কোনো সোজা রাস্তা নেই। কেসটা আপাতত চলে যাচ্ছে CID হেমিসাইডের হাতে। সেখান থেকে দিল্লির হোম ডিপার্টমেন্ট জানালে পরে তারা আবার নেপাল সরকারের কাছে অনুরোধ জানাবেন এই খুনের তদন্তে সহায়তার জন্য। নেপাল সরকার সম্মতি জানালে পর এখান থেকে CID লোক চলে যাবে কাঠমান্ডু। ফেলুদা ফোনটা রাখার সময় শুধু একটি কথাই বললেন, বেস্ট অফ লাক। এরপর 2 দিন ফেলুদার কথা একদম বন্ধ। তবে ও যে গভীরভাবে চিন্তা করছে সেটার ঘন ঘন পায়চারি, মাঝে মাঝে আঙুল মটকানো, আর হঠাৎ বিছানা চিত হয়ে শুয়ে পড়ে সিলিংয়ের দিকে চেয়ে থাকা দেখেই বুঝতে পারছিলাম। দ্বিতীয় দিন লালমোহন বাবু এসে প্রায় 2 ঘন্টা রইলেন, অথচ পুরো সময়টা ফেলুদা টোটালি মৌনী। ভদ্রলোক শেষটাই যা বলার আমাকেই বললেন এবং মোদ্দা ব্যাপারটা এই যে উনি নাকি গতকাল এক আশ্চর্য পামিস্ত্রির কাছে গিয়ে হাত দেখিয়ে এসেছেন। বুঝতে ভাই তপেশ, ভদ্রলোকের নাম হচ্ছে মৌলিনাথ ভট্টাচার্য। শুধু যে দুর্ধর্ষ হাত দেখিয়ে তা নয়, অরিজিনাল রিসার্চ আছে। বলেন মানুষের মতো বাদরের হাতেও নাকি রেখা থাকে, আর সে রেখা পড়া যায়। আমাদের চিড়িয়াখানা একটা শিম্পাঞ্জি। বুঝলে ভাই তপেশ, ভদ্রলোকের নাম হচ্ছে মৌলিনাথ ভট্টাচার্য।
শুধু যে দুর্ধর্ষ হাত দেখিয়ে তা নয়, অরিজিনাল রিসার্চ আছে। বলেন মানুষের মতো বাঁদরের হাতেও নাকি রেখা থাকে, আর সে রেখা পড়া যায়। আমাদের চিড়িয়াখানায় একটা শিম্পাঞ্জি আছে। মৌলিবাবু কিউরেটরকে বলে স্পেশাল পারমিশন নিয়ে সে লোকটা শিম্পাঞ্জিটা দেখাশোনা করে তার সঙ্গে নিয়ে ঢুকেছিলেন খাঁচার ভেতর। বললেন ভারী ভব্য জানোয়ার। 10 মিনিট ধরে হাত বাড়িয়ে বসেছিল, একটু শব্দটি করেনি। কেবল বেরোবার সময় নাকি ভদ্রলোকের কাছাটা টেনে খুলে দেয়, হুইচ মেবি অনিচ্ছাকৃত। যাই হোক, হেডলাইন, লাইফ লাইন, হার্ট লাইন, ফেট লাইন সব আছে বাদরের হাতে। ওটা মরবে 83 আগস্টে, অ্যাট দি এজ অফ 33। আমি ডায়েরিতে নোট করে নিয়েছি। আমার তো মনে হয় ফলে যাবে, তুমি কি বলো? আমি বললাম, ফললে নিশ্চয়ই একটা অদ্ভুত ব্যাপার হবে, কিন্তু আপনাকে কি বললেন? সে তো আরেক মজা। বছর 5 আগে কৈলাসবোস স্ট্রিটে এক ফার্মেসিকে হাত দেখিয়েছিলাম। তিনি বলেছিলেন ফরেন ট্যুর নেই, দেখিয়ে দিলেন স্পষ্ট রয়েছে, না হয়ে যায় না। লালমোহনবাবু হতাশ হননি। পরদিন সকালে চা খেতে খেতে ফেলুদা বলল, বুঝলি তো সে মন বলছে অল রোডস লিড টু নেপাল, আর তার মধ্যে কিছু রাস্তা বেশ সুদবিল। অতএব নেপাল যাওয়াটা ফেলু মিত্রের কর্তব্য। ইন্ডিয়ান এয়ারলাইন্সে কাঠমান্ডু ফ্লাইটে তিনজনের টিকিট কিনে লন্ড্রি থেকে গরম জামা আনিয়ে পুষ্পক ট্রাভেলসের সুদর্শন বাবুকে দিয়ে ওখানকার হোটেল বুক করার কথা বলে দিয়ে আমাদের রওনা হতে আরও 3 দিন লেগে গেল। এরই মধ্যে একদিন আমি ফেলুদাকে জিজ্ঞেস করলাম, তোমার কি ধারণা নকল বাটরাও কাঠমান্ডু চলে গেছে? ফেলুদা বলল, খুন করে দেশের বাইরে পালিয়ে যেতে পারলে একটা মস্ত সুবিধা আছে। শুনলি তো মহিমবাবু কি বললেন? 2 দেশের সরকারের মধ্যে সমঝোতা না হওয়া পর্যন্ত তো খুনই নিশ্চিন্ত। যুক্তরাষ্ট্রে খুন করে অনেক সীমানা পেরিয়ে পালিয়ে যায় মেক্সিকোতে, শুনেছিস তো? ভারত আর নেপালও তো সেই একই ব্যাপার। তবে যাওয়ার আগের দিন সকালবেলা লালমোহনবাবু এসে বলে গেলেন যে লেলিন সরণের মোড়ে নকল বাটরাকে দেখেছেন। সে নাকি একটা ঠান্ডায়ের দোকানের সামনে দাঁড়িয়ে লাস্সি খাচ্ছিল। ফেলুদা চারমিনারে টান দিয়ে সিলিংয়ের দিকে দৃষ্টি রেখে প্রশ্ন করলো, গ্লাসটা বাঁ হাতে ধরেছিল কিনা সেটা লক্ষ্য করেছো? এই রে, লালমোহনবাবু জিভ কেটে বুঝিয়ে দিলেন সেটা করেননি। তাহলে আপনার স্টেটমেন্টের কোনো মূল্য নেই, বলল ফেলুদা। এয়ারপোর্টের কাউন্টারে ফেলুদার চেনা লোক ছিল। তিনি বললেন, আপনাদের ডান দিকে সিট দিচ্ছি, তাহলে ভালো ভিউ পাবেন। ভালো ভিউটা যে কত ভালো সেটা যে না দেখেছে তাকে বলে বোঝানো মুশকিল। স্বপ্ন কি ভাবা যায় যে কলকাতার মারিচের আকাশে ওঠা 10 মিনিটের মধ্যে ডান দিকে চেয়ে দেখতে পাবো দূরে ঝলমল করছে আমাদের সেই ছেলেবেলা থেকে চেনা কাঞ্চনজঙ্ঘা। আর তারপরে অবশ্যই শুরু হলো সারা ডান দিকটা জুড়ে ভিড় করে দাঁড়িয়ে থাকা বিখ্যাত সব পর্বত শৃঙ্গ, আর যার অনেকগুলোই কোনো না কোনো সময়ে কোনো না কোনো দেশের বিখ্যাত পর্বতারোহী দলগুলোকে চুম্বকের মধ্যে টেনে নিয়ে গেছে সেরাপদের দেশে, যেখান থেকে তারা থোড়াই কেয়ার মেজাজে মরণপণে ঝাঁপিয়ে পড়েছে শৃঙ্গ বিজয় অভিযানে। ক্যাপ্টেন মুখার্জি যে এই প্লেনের অধিনায়ক সেটা আগে ঘোষণা করা হয়েছিল। আমরা জানালা দিয়ে মন্ত্রমুগ্ধের মতো বরফের চূড়াগুলোর দিকে দেখছি। এমন সময় একজন বাঙালি এয়ার হোস্টেস এসে ফেলুদার উপর ঝুঁকে পড়লেন। বলল, ক্যাপ্টেন একবার আপনাকে ককপিটে ডেকেছেন। ফেলুদা উঠবার জন্য তৈরি হয়ে মেয়েটিকে বলল, আমার আর পরে এরা দুজনেও একবার যেতে পারেন কি? এয়ার হোস্টেস হেসে বললেন, আপনারা 3 জনে আসুন না, ককপিটে জায়গা খুবই কম। তবে ফেলুদার পেছনে দাঁড়িয়ে ওদের কাঁধের দুদিক দিয়ে গলা বাড়িয়ে আমরা দুজনে যা দেখলাম তাই যথেষ্ট। দেখে মনের যে ভাবটা হলো সেটাকে লালমোহনবাবু পরে বলেছিলেন, স্তব্ধ ভাস রুদ্ধশ্বাস বিমুগ্ধ বিমূঢ় বিস্ময়। পরপর চুরুর লাইন ডান দিক থেকে এসে বাঁ দিকে ঘুরে প্লেন যেদিকে যাচ্ছে সেদিকে একটা প্রাচীর সৃষ্টি করেছে। দূরত্ব যত কমে আসছে সিংহগুলো ততই ফেপে চাঙিয়ে চিতিয়ে উঠছে। দূরত্ব যত কমে আসছে সিংহগুলো ততই ফুলে ফেঁপে চাঙিয়ে চিতিয়ে উঠছে। কো পাইলটের হাত ধরে কোপাইলটের হাতে একটি হ্যাডলি চেজের বই। তিনি সেটাকে বন্ধ করার পর চূড়াগুলোকে চিনিয়ে দিলেন। কাঞ্চনজঙ্ঘার পরই মাকালু, আর তার 2টো চূড়ার পরেই এভারেস্ট। বাকিগুলোর মধ্যে যে নামগুলো আমার চেনা সেগুলো হলো গৌরীশঙ্কর, অন্নপূর্ণা আর ধবলগিরি। মিনিট 5 ককপিটে থেকে আমরা ফিরে এলাম। 1 ঘন্টা লাগে কাঠমান্ডু পৌঁছাতে। এয়ার হোস্টেস চা দিয়েছিল, সেটা শেষ না হতে বুঝতে পারলাম
প্লেন নিচে নামতে শুরু করেছে। জানালা দিয়ে চেয়ে দেখি নিচে ঘন সবুজ ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সেই বিখ্যাত তেরাই। এরপরে মহাভারত, পাহাড় পেরিয়েই কাঠমান্ডু ভ্যালি। সামনে একটা বিশাল সাদা মেঘের কুণ্ডলী। আমাদের প্লেনটা তার মধ্যে ঢুকতেই বাইরের দৃশ্য মুছে গেল, আর সঙ্গে সঙ্গে একটা ঝাঁকুনি শুরু হলো। মিনিট খানেক এই অবস্থায় চলার পর মেঘ সরে গেল, ঝাঁকুনি থেমে গেল, আর ঝলমলে রোদে দেখতে পেলাম নিচে বিছিয়ে আছে এক আশ্চর্য সুন্দর উপত্যকা। এই যে ফরেন কান্ট্রি, সে আর বলে দিতে হয় না মশাই। ঢোক গিলে কানে তালা ছাড়িয়ে অবাক চোখ করে বলেন লালমোহন বাবু। কথাটা ঠিক, ভারতবর্ষে এমন জায়গা নেই। পাহাড়, নদী, ধান ক্ষেত, গাছপালা, ঘরবাড়ি সবই আছে, কিন্তু তাও যেন একেবারে অন্যরকম। গ্রামের বাড়িগুলো লক্ষ্য করো, বলল ফেলুদা। চিনিদের তৈরি ইটের দোতলা বাড়ি, তার উপর খড়ের চাল। এই জিনিস আমাদের দেশে দেখতে পাবি না। ওগুলো কি মন্দির নাকি মশাই? বৌদ্ধ মন্দির, বলল ফেলুদা। নদীর এপারে, তাই মনে হয় ওটা পাইন শহর, আর ওইটে কাঠমান্ডু। আমাদের প্লেনের ছায়াটা কিছুক্ষণ থেকেই সঙ্গে সঙ্গে চলছিল। লক্ষ্য করছিলাম সেটার বড় হওয়ার স্পিড ক্রমেই বাড়ছে। এবারে সেটা যেন হঠাৎ তড়িঘড়ি ছুটে এসে বিরাট হয়ে আমাদের প্লেনের সঙ্গে মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম আমরা ত্রিভুবন এয়ারপোর্টে ল্যান্ড করছি। এয়ারপোর্ট বেশ চনমনে অভিজ্ঞতা হলো। এরকম বিদেশি ট্যুরিস্টের ভিড় আগে একবারই দেখেছি, বোম্বের তাজমহল হোটেলের লবিতে। আগেই জানতাম এখানে কাস্টমসের ঝামেলা আছে, চেকিংয়ের একটু বাড়াবাড়ি। সকলেরই সুটকেস নাকি খুলে দেখে। আমাদের কাছে আপত্তিকর কিছুই নেই, তাও লালমোহনবাবু দাঁত চেপে আছেন কেন জিজ্ঞেস করাতে বললেন, একটা টিফিন বক্সে কিছু আম সত্ত্বে এনেছি ভাই, ফরেন কান্ট্রি যদি সন্দেহ করে। শেষ পর্যন্ত কাস্টমস কিছু বলল না দেখে লালমোহনবাবু একটা হাঁপছাড়া হাসি দিয়ে হেসে হঠাৎ আবার গম্ভীর হয়ে গেলেন। কেন সেটাও দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারলাম। ফেলুদা আগেই দেখেছে লোকটাকে। একজন লালচে দাঁড়িয়েওয়ালা শ্বেতাঙ্গ ঢ্যাঙার সঙ্গে কথা বলছে লাউঞ্জের কোণে দাঁড়িয়ে, হয় নকল না হয় আসল বাটরা। না, নকল নয়, আসল। ফেলুদার সঙ্গে চোখাচোখি হওয়াতে ভদ্রলোক সাহেবকে এক্সকিউজ মি বলে হুরু কপালে তুলে হেসে এগিয়ে এলেন আমাদের দিকে। ওয়েলকাম টু কাঠমান্ডু। শেষ পর্যন্ত নিজের তাগিদে এসে পড়লাম, বলল ফেলুদা। ভেরি গুড, ভেরি গুড। তিনজনের সঙ্গে হ্যান্ডশেক করলেন ভদ্রলোক। ফর্চুনেটলি সে লোক বোধ হয় আর আমাদের ফলো করেননি মিস্টার মিট্টা। এই কদিনে কোনো গোলমাল হয়নি। আপনারা কদিন আছেন? দিন সাথে। কোথায় উঠছেন? হোটেল লুম্বিনীতে রিজার্ভেশনে আছে। নতুন হোটেল, বললেন মিস্টার বাট্রা। অ্যান্ড কোয়াইট গুড। আপনারা সাইট সিংয়ে দিতে চাইলে আমি বন্দোবস্ত করে দিতে পারি। আমার আপিস আপনাদের হোটেল থেকে 5 মিনিট হাঁটা পথ। থ্যাংক ইউ। এই খবরটা আপনি দেখেছেন কি? কলকাতার কাগজ এখানে আসে? ফেরুদা পকেট থেকে একটা কাটিং বের করে বাট্রার হাতে দিল। আমি জানি এটা অনেকেন্দ্র সময়ে খুনের খবর, স্টেটসম্যানে বের হয়েছিল। তাতে এটাও বলা হয়েছিল যে খুনটা করা হয়েছে এক নেপালি কুকুরের সাহায্যে। আপনি যেদিন এলেন সেদিনকারই ঘটনা এটা। মিস্টার বাট্রা খবরটা পড়ে কাগজটা থেকে চোখ তুলে গভীর সংশয়ের দৃষ্টিতে চাইলেন ফেলুদা থেকে। ফেলুদা বলল, কুকুরিটা গ্র্যান্ড হোটেলের দোকান থেকে কেনা হয়েছিল। খুনের আগের দিন পুলিশ এটা ভেরিফাই করেছে। দোকানে এটাও বলে যে যিনি কিনেছিলেন তার নাম বাট্রা। হাউ টেরিবল! মিস্টার বাট্রার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। আপনি বোধহয় অনেকেন্দ্র সেনের নাম শোনেননি, সোমের নাম শোনেননি। নেভার। কাটিংটা ফেরত দিয়ে বলল মিস্টার বাট্রা। ইনি কিন্তু একই প্লেনে এসেছিলেন আপনার সঙ্গে। ফ্রম কাঠমান্ডু? আগে হ্যাঁ। নেপাল এয়ারলাইন্স? হ্যাঁ। তাহলে চেহারা দেখলে হয়তো চিনতে পারতাম। 130 জন প্যাসেঞ্জার ছিল ওই ফ্লাইটে মিস্টার মিট্টা। যাই হোক, আপনি এর মধ্যে কলকাতা যাবেন না তো? যাবেন না, তাহলে গোলমালে পড়তে পারেন, মোটামুটি হালকাভাবেই বললেন ফেলুদা। কিন্তু আমাকে ফাঁদে ফেলার এরকম চেষ্টা কেন মিস্টার মিত্রা? প্রায় কাঁদো কাঁদো হয়ে বললেন মিস্টার বাট্রা। ফেলুদা বলল, একজন ক্রিমিনাল যদি আবিষ্কার করে যে আরেকজন লোকের সঙ্গে তার চেহারায় খুব মিল আছে, তাহলে তার নিজের ক্রাইমের বোঝাটা সে লোকের ঘাড়ে ফেলার চেষ্টাটা কি তার পক্ষে খুব অস্বাভাবিক? সে তো মানছি, কিন্তু তো সাধারণ ক্রাইম নয়, যে মার্ডার। ফেলুদা বলল, আমার ধারণা খুনি কাঠমান্ডুতে ফিরে আসবে এবং আমার সঙ্গে তার একটা মোকাবিলা হবে। এই অনেকেন্দ্র সোম কতকটা আবার আমার সাহায্য চাইতেই কলকাতায় গিয়েছিলেন। কী কারণে সেটা জানা হয়নি। তার খুনি বেকসুর খালাস পেয়ে যাবে সেটা আমি মানতে পারছি না মিস্টার বাট্রা। আমি অনুরোধ করব, আপনি বা আপনার কোনো লোক যদি কাঠমান্ডুতে দেখেন, তাহলে আমি যেন খবরটা পাই। সেটা আমি কথা দিচ্ছি আপনাকে, বললেন মিস্টার বাট্রা। আমি কালকের দিনটা থাকছি না। একটা আমেরিকান ট্যুরিস্ট দলের সঙ্গে পোখরা যেতে হচ্ছে। পরশু দিন ফিরে এসে আপনাকে কন্ট্যাক্ট করব। কাস্টমসের ঝামেলা চুকিয়ে আমরা ট্যাক্সিতে করে রওনা দিলাম।
জাপানি ডাটসুন ট্যাক্সি, রাস্তায় জাপানি ও বিদেশি গাড়ি ছড়াছড়ি, পরিষ্কার চওড়া রাজপথের ধারে ইউক্যালিপটাসের সারি, পেল্লাইম পার্কের মধ্যে বাহারের স্পোর্টস স্টেডিয়াম, বিরাট বিরাট বিলিতি ধাঁচের বিল্ডিং, যার অনেকগুলোই নাকি আগের রানাদের প্রাসাদ ছিল। দূরে এখানে ওখানে মাথা উঁচে আছে হিন্দু বৌদ্ধ মন্দিরের চূড়ো। সব মিলিয়ে ফরেন ফরেন ভাবটা যে ক্রমে লালমোহনবাবুকে আরও বেশি করে পেয়ে বসেছে সেটা তার হাত কচলানি আর আধ বোঝা চোখ দেখে বুঝতে পারছিলাম। নেপালের রাজাই যে পৃথিবীর একমাত্র হিন্দু রাজা, সেটা শুনে তিনি যেমন তেমনি ইমপ্রেসড এটা শুনে যে নেপালের লুম্বিনী শহরেই বুদ্ধের জন্ম, আর নেপাল থেকে বৌদ্ধ ধর্ম গিয়েছিল চীন আর জাপানে। শহরের মেইন রাস্তা কান্তি পথ দিয়ে বায়ে ঘুরে একটা কারুকার্য করা তরুণের ভেতর দিয়ে আমরা এসে পড়লাম নিউ রোডে। এই নিউ রোডেই আমাদের হোটেল। দুদিক দেখে বুঝতে পারলাম এটা দোকান আর হোটেলেরই পাড়া। লোকের ভিড়টাও এখানে প্রথম চোখে পড়ল। একটা চৌমাথার কাছাকাছি এসে আমাদের ট্যাক্সিটা রাইট অ্যাবাউট টার্ন করে রাস্তার উল্টো দিকে একটা বাহারের কাঠের ফ্রেমে কাঁচ বসানো দরজার সামনে থামলো। এদিকের পাল্লার কাছে লেখা হোটেল, অন্যদিকে লুম্বিনী। ফেলুদা একদিন বলছিল ভ্রমণের বাতিকটা বাঙালিদের মধ্যে যেমন আছে, ভারতবর্ষের আর কোনো জাতের মধ্যে তেমন নেই। আর এই বাতিকটা নাকি মধ্যবিত্তদের মধ্যেই সবচেয়ে বেশি দেখা যায়। সবচেয়ে আশ্চর্য এই যে যাতায়াতের খরচ যত বাড়ছে, ভ্রমণের নেশাও নাকি বাড়ছে তার সঙ্গে পাল্লা দিয়ে। কাঠমান্ডুতে এসেও যার সঙ্গে প্রথম আলাপ হলো তিনি একজন বাঙালি ট্যুরিস্ট। হোটেলের রিসিপশনে দাঁড়িয়ে খাতায় নাম লেখা হচ্ছে। এমন সময় ভদ্রলোক পাশের একটা সোফা থেকে উঠে গিয়ে এগিয়ে এলেন আমাদের দিকে। আপনারা আই ফ্লাইটে এলেন? লালমোহনবাবুকে বয়োজ্যেষ্ঠ দেখে তাকেই প্রশ্ন করলেন ভদ্রলোক। আগে হ্যাঁ, ইন্ডিয়ান এয়ারলাইন্স, 10 মিনিট লেট ছিল। এইদিকে এই প্রথম? আগে হ্যাঁ। পারলে পোখরাটা একবার ঘুরে আসবেন। বেড়াতে এসেছেন তো? আগে হ্যাঁ, হলিডে। ফেলুদার দিকে একবার আর চোখে দেখে বললেন জটায়ু। আপনি এখানে থাকেন? ফেলুদা প্রশ্ন করলো। বেয়ারা এসে আমাদের মালপত্র দিয়ে গেছে দোতলায়। দুটো পাশাপাশি ঘর আমাদের, 226, 227। আমি কলকাতার লোক, বললেন ভদ্রলোক। বেড়াতে এসেছি ফ্যামিলি নিয়ে। ইনি অবশ্যই এখানের বাসিন্দা। আর একজন বয়স্ক ভদ্রলোক যে সোফাটায় বসেছিলেন সেটা এতক্ষণ লক্ষ্য করিনি। চোখে কালো ফ্রেমের চশমা, টকটকে রং, চুল ধবধবে সাদা, সব মিলে রীতিমতো সম্য চেহারা। ভদ্রলোক এগিয়ে এসে আমাদের নমস্কার করলেন। এনারা নেপালে আছেন প্রায় 300 বছর। প্রথম ভদ্রলোকটি বলেন কি? সে এক ইতিহাস, শুনে দেখবেন এর কাছে। তা চলুন না আমাদের ঘরে, বলল ফেলুদা। আমি এমনিতেই নেপালে বাঙালিদের সম্বন্ধে একটু ইনফরমেশন চাচ্ছিলাম, একটা বিশেষ দরকারে। আমি জানি ফেলুদা কি দরকারের কথা বলছে, আর এটাও জানি যে দরকার না থাকলে ফেলুদা চট করে কাউকে প্রথম আলাপে নিজের ঘরে ডেকে এনে গল্প করে না। 226টা ডাবল রুম, অর্থাৎ আমার আর ফেলুদার ঘর। সেখানে বসেই রুম সার্ভিসকে বলে আনানো চা খেতে খেতে কথা হলো। কাঠমান্ডুর বাসিন্দা ভদ্রলোকটির নাম হরিনাথ চক্রবর্তী। ত্রিভুবন কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন। 5 বছর হলো রিটায়ার করেছেন। তিনি তাদের বংশের ইতিহাস যা বললেন তা হলো প্রায় 300 বছর আগে নেপালে নাকি একবার প্রচণ্ড খরা হয়। এখানে তখন মল্লদের রাজত্ব। রাজা জগৎজয় মল্ল এক বিখ্যাত তান্ত্রিককে নিয়ে আসেন বাংলাদেশ থেকে। যদি তার তন্ত্রের জোরে তিনি খরা দূর করতে পারেন। এই তান্ত্রিক ছিলেন হরিনাথের পূর্বপুরুষ জয়রাম চক্রবর্তী। জয়রামের পুজোর জোরে নাকি কাঠমান্ডু উপত্যকায় 11 দিন ধরে একটানা বৃষ্টি হয়। জগৎজয় মল্ল জমি জমা দিয়ে জয়রামকে সপরিবারে কাঠমান্ডুতেই রেখে দেন। 25 বছরে এক পুরুষের হিসেবে চক্রবর্তীরা কাঠমান্ডুতে 10 পুরুষ ধরে আছেন। মল্লদের পরে রানাদের আমলেও চক্রবর্তীদের খাতির কমেনি, কারণ রানারাও ছিলেন গোড়া হিন্দু। 2 পুরুষ আগে অব্দি পূজা আর্চার কাজই চালিয়ে আসছেন চক্রবর্তীরা। হরিনাথবাবুর এক কাকা এখনও পশুপতিনাথের মন্দিরের পূজারীদের একজন। হরিনাথের বাবা দীননাথই প্রথম কলকাতায় গিয়ে পড়াশোনা করেন 20 শতাব্দীর গোড়ায়। ফিরে এসে তিনি রানাদের ফ্যামিলিতে প্রাইভেট টিউশনি করেন 72 বছর বয়সে তার মৃত্যু পর্যন্ত। হরিনাথবাবু কলকাতায় লেখাপড়া করেন। তার ছিল ইংরেজি সাহিত্যের দিকে ঝোঁক। প্রেসিডেন্সি কলেজ থেকে BA, বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করে তিনিও কাঠমান্ডু ফিরে এসে একই রানা পরিবারে প্রাইভেট টিউশনি করেন। তারপর যখন রানাদের প্রতিপত্তি চলে গিয়ে রাজা ত্রিভুবনের নামে কলেজ তৈরি হলো, তখন হরিনাথ সেই কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে যোগ দেন। অবশ্যই আমার ছেলেরা মন্ত্রতন্ত্র থেকে আরও দূরে সরে গিয়েছিল। তার কাহিনী শেষ করে বললেন হরিনাথ চক্রবর্তী।
বড়টি নীলাদ্রি ছিল মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষক। ছিল মানে সে 76-এ পাহাড় থেকে পড়ে মারা যায়। আর অন্যটি হিমাদ্রি করত নেপাল সরকারি চাকরি, হেলিকপ্টার পাইলট। তেরাইয়ের জঙ্গল আর হিমালয়ের পিকগুলো দেখিয়ে নিয়ে আসতো টুরিস্টদের। সেও ফাঁকি দিয়ে চলে গেছে। আজ 3 সপ্তাহ হলো। এয়ার ক্র্যাশ? ভদ্রলোক বিষণ্ণভাবে মাথা নাড়লেন। তাহলে তো তবু একরকম বীরের মৃত্যু হতো। এক বন্ধুকে ঠ্যাং বুঝে নিয়ে যায় সেখানে মনস্টারি দেখাতে, ফিরে এসে দেখে কখন যেন তার হাতে একটা সামান্য ইনজুরি হয়েছে। কাউকে বলেনি, ডেটল লাগিয়ে চুপচাপ ছিল। শেষটা ওর বন্ধুর চোখে পড়ে। তার ধারণা একটা কাঁটাতারে বেড়া পেরিয়ে পেরোনোর সময় স্ক্র্যাচটা হয়েছে। সুতরাং কোনো রিস্ক না নিয়ে অ্যান্টি টেটানাস ইঞ্জেকশন দেওয়া উচিত। শেষটায় বন্ধুই ডাক্তার ডেকে এনে জোর করে ইঞ্জেকশন দেওয়া। তারপর কিছুই হলো না, সেই টেটানাসে মরল। দেরি হয়ে গিয়েছিল কি ইঞ্জেকশন নিতে? দেরি আর কি করে বলি, বন্ধুটি হিসেবে বিকেলে জখমটা হয়েছে। পরদিন সকালে ইঞ্জেকশন পড়েছে, কিন্তু ফল হলো না। ইঞ্জেকশনের কিছু পর থেকেই কনভালশন শুরু হলো। একদিনের মধ্যে সব শেষ। ডাক্তার কি আপনার বাড়ির ডাক্তার? বাড়ির ডাক্তার না হলেও ডক্টর দিবাকরকে আমরা যথেষ্ট চিনি। ইদানিং প্র্যাকটিসও বেড়েছে খুব, নতুন গাড়ি বাড়ি। বোধহয় ডক্টর মুখার্জি মারা যাওয়ার পর থেকেই। মুখার্জি ছিলেন আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান। এবার অন্য বাঙালি ভদ্রলোকটি একটি মন্তব্য করলেন, ডাক্তারের কথা জিজ্ঞেস করে কি হবে, বরং ওষুধের কথা জিজ্ঞেস করুন। ওষুধে কাজ না দেওয়াটা আজকের দিনে কি আজব ব্যাপার মশাই? এই তো আকছার হচ্ছে। অ্যাম্পুলে জল, ক্যাপসুলে চুন, চকখড়ি, এমনকি স্রেফ ধুলো, এসব শোনেননি? হরিনাথ বাবা একটা শুকনো হাসি দিলেন। বেশিরভাগ লোকে আপনার কথাটাই বলবে। আজকের যুগে সবকিছু মেনে না ছাড়া গতি নেই। আমাকেও মেনে নিতে হলো। ভদ্রলোক উঠে পড়লেন, আর সেই সঙ্গে অন্যটিও, যার নাম এখনো জানা যায়নি। আপনার অনেকটা সময় নষ্ট করে গেলাম। ফেরদার দিকে ফিরে বললেন হরিনাথ চক্রবর্তী, কিছু মনে করবেন না। মোটেই না, বলল ফেলুদা, শুধু একটা কথা জানার ছিল। বলুন। আপনার ছেলের বন্ধুটি কি এখানে? না, তবে কোথায় তা বলতে পারবো না। ভয়ানক শক পেয়েছিল হিমুর মৃত্যুতে। তাকে বললাম কপালের লিখন খণ্ডায় কার সত্যি। সে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। আমার বাড়িতেই ছিল। দিনাষ্টিক হলো, এখন দেখি কোথায় যেন চলে গিয়েছে। অবশ্যই ফিরে সে আসবেই, কারণ তার কিছু জিনিসপত্র এখনো রয়ে গেছে আমাদের বাড়িতে। 10 বছর এক স্কুলে এক কলেজে পড়েছে দুজনে। তার নামটা অনেক বলে ডাকি, অনিকেন্দ্র সোম। আধ ঘন্টার মধ্যে স্নান সেরে 3 জনে একতলায় গেলাম হোটেলের নির্ভানা রেস্টুরেন্টে লাঞ্চ খেতে। কাঠমান্ডুতে আসার এত অল্প সময়ের মধ্যে ঘটনা একটা বিরাট ধাপে এগিয়ে গেছে ভাবতে মনের মধ্যে একটা চাপা উত্তেজনার ভাব এসে গেছে। আর সেই সঙ্গে খিদেটাও পেয়েছে জবর। কলকাতায় অনিকেন্দ্র সোম খুন, নেপালি বাঙালি হেলিকপ্টার পাইলটের মৃত্যু, মিস্টার বাট্টার ডুপ্লিকেট, এই সবই যেন একসঙ্গে জট পাকানো। তাতে কোনো সন্দেহ নেই। মিস্টার সোমকে চেয়েছিলেন ফেলুদা ওর বন্ধুর মৃত্যুর ব্যাপারে তদন্ত করুক। ইঞ্জেকশনে ভেজাল ছিল বলে কি হিমাদ্রি চক্রবর্তীর মৃত্যু হয়? কিন্তু এ ব্যাপারে ফেলুদা আর কতদূর কি করতে পারে? আমরা দুজনে মোটামুটি চেনাশোনা খাবার অর্ডার দিয়েছি, কিন্তু লালমোহন বাবু হঠাৎ কেন জানি মেনু দেখে ওয়েটারকে জিজ্ঞেস করলেন, হোয়াট ইজ মোমো? ইটস মিট বলস ইন সস স্যার, বলল ওয়েটার। তরল পদার্থে ভাসমান মাংসপিণ্ড, বলল ফেলুদা। তিব্বতের খাবার, শুনেছি মন্দ লাগে না খেতে। ওটা খেলে আপনি কলকাতায় গিয়ে বলতে পারেন যে দলাই লামা যা খান আপনিও তাই খেয়ে এসেছেন। দেন 1 মোমো ফর মি ইফ ইউ প্লিজ। তাছাড়া অবশ্যই ভাত আর ফিশ কারি অর্ডার করেছেন ভদ্রলোক। বললেন মোমোটা ফর এক্সপিরিয়েন্স। একটা হালকা সবুজ রঙের কার্ড হাতে নিয়ে রেস্টুরেন্টে ঢুকেছিলেন লালমোহন বাবু। এ বাসাটা ফেলুদার দিকে এগিয়ে বললেন, এইটা যে ধরিয়ে দিল হাতে হোটেলের কাউন্টার, এটার মানে কি বুঝলেন? আমি তো মশাই হেড আর টেল কিছু বুঝছি না। ক্যাসিনো কথাটা চেনা চেনা লাগছে, কিন্তু ব্ল্যাক জ্যাক, পন্টন, রুলেট, জ্যাকপট এগুলো কি? আর বলছে কার্ডে ভ্যালু নাকি $5, তার মানে তো 40 টাকা। ব্যাপার কি বলুন তো? আমি লালমোহন বাবুকে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু ফেলুদা আরও গুছিয়ে বলতে পারবে বলে ওর উপরে ছেড়ে দিলাম। এখানে একটা বিখ্যাত হোটেল আছে, বলল ফেলুদা। নানা রকম জুয়া খেলার ব্যবস্থা আছে সেখানে। জ্যাকপট, পন্টন, কিনো, এই সব এক এক রকম জুয়ার নাম। আর খেলার জায়গাটাকে বলে ক্যাসিনো। আমাদের দেশে এই ধরনের পাবলিক গ্যাম্বলিং নিষিদ্ধ, তাই ক্যাসিনো জিনিসটা পাবেন না। এই কার্ডটা নিয়ে ক্যাসিনোতে গিয়ে $5 পর্যন্ত জুয়া খেলে নিতে পারেন, নিজের পকেট থেকে পয়সা না দিয়ে। লেগে পড়বো নাকি তপেশ? আমার আপত্তি নেই। নাকের সামনে মুলোর টোপ ঝুলালে গাধা কি আর না খেয়ে পারে? খেলার শেষে নিজেকে গর্ধব গর্ধব মনে হতে পারে, কিন্তু সেটা আগে থেকে বলে দিচ্ছি।
বলল ফেলুদা। অবশ্য জ্যাকপটে 1 টাকা দিয়ে হাতলের এক টানে 500 টাকা পেয়ে গেছে এমনও শোনা যায়। ঠিক হলো একদিন সন্ধ্যাবেলা গিয়ে দেখে আসা যাবে ক্যাসিনো ব্যাপারটা। হোটেল থেকে বারদিনিক বাস চাই সেখানে, তার জন্য আলাদা পয়সা লাগে না। মোমো খেয়ে লালমোহন বাবু বললেন যে পাক প্রণালীটা জেনে নেওয়া দরকার। ওর রান্নার লোক বসন্ত নাকি খুব এক্সপার্ট। উইকে একদিন করে মোমো খেতে পারলে মশাই 6 মাসের মধ্যে চেহারা একটা ধন্যী ভাব এসে যাবে। রাস্তায় বেরোলে পাড়ার ছোড়াগুলো যে মাঝে মাঝে ফ্যাচ ফ্যাচ করে হাসে সেটা বন্ধ হয়ে যাবে। মনে মনে বললাম যে লালমোহন বাবু যখন মাঝে মাঝে ধ্যানই ভাব আনার চেষ্টা করেন তখনই ওকে দেখে সবচেয়ে বেশি হাসি পায়। তবে কাঠমান্ডুতে কেউ হাসবে না, ঠিক সেটা ঠিকই। দুপুরে খাওয়ার পর নিউ রোড ধরে দক্ষিণ দিকে যেতে যেতে মনে হলো দেশি বিদেশি এত জাতের লোক